প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় নেফ্রাইটিস জনিত কিডনি রোগ নিয়ে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল আলম। তিনি 1958 সালে মার্চ মাসে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD FCPS ডিগ্রি লাভ করেন। তিনি সাবেক চেয়ারম্যান কিডনি বিভাগ এবং সাবেক প্রো ভিসি হিসেবে BSMMU-তে কর্মরত ছিলেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, নেফ্রাইটিস জনিত কিডনি রোগ, একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানবার সেটি হচ্ছে এই যে নেফ্রাইটিস বলছি আমরা, সে বিষয়টি আসলে কি? যে আইটিস বললে আমরা ইনফ্লামেশন বা প্রদাহ বোঝাই। নেফ্রাইটিস হচ্ছে সে ধরনের একটা ইনফ্লামেশন। অনেকে এটা ইনফেকশনের সাথে কনফিউশন হয় অনেক সময়। ইনফেকশন হলে জীবাণু থেকে, তবে নেফ্রাইটিস জীবাণু সংক্রমণের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও বা কমপ্লিকেশন হিসেবে হতে পারে। এটা ইনফ্লামেশন, প্রদাহ বাংলায় যেটা আমরা বলি। এই নেফ্রাইটিস, নেফ্রন কি? নেফ্রন হচ্ছে কিডনির ফাংশনাল ইউনিট। কিডনির মধ্যে ছোট ছোট কিছু জালি, মানে যেটা ক্যাপিলারিজের ছোট ছোট কিছু লুপ নিয়ে মিলিয়ন্স একক, হ্যাঁ একক। এইটা আপনার এই নেফ্রাইটিস, এই রক্তনালীগুলোতে যদি প্রদাহ হয় তখন এটাকে আমরা নেফ্রাইটিস বলি। এবং যেহেতু পুরো জিনিসটাকে আমরা গ্লোমেরুলাস বলি, এটাকে আমরা পুরোপুরি বলি গ্লোমেরুলোনেফ্রাইটিস। আচ্ছা, গ্লোমেরুলোনেফ্রাইটিস আপনার যখন হয়, কিডনির ইয়েতে প্রদাহ হয়, তখন এই যে নেফ্রন যেটা গ্লোমেরুলাস, এর যে ছাঁকনি, মানে সিবিং একটা প্রপার্টি আছে, সে ছাঁকনির মতো। যেমন চায়ের লিকার আমরা যখন ছাঁকনির মধ্যে দিয়ে পাস করি, তখন কিন্তু চায়ের পাতাটা সে ধরে রাখে, সেই লিকারটা ছেড়ে দেয়। এই কিডনির ছাঁকনি করে কি, দূষিত পদার্থগুলো বের করে দেয় আর আমাদের শরীরের প্রয়োজনীয় উপাদানগুলো সে ধরে রাখে। কিন্তু যখন তার মধ্যে প্রদাহ হয়, আইটিস মানে ইনফ্লামেশন হয়, নেফ্রাইটিস হয়, তখন দূষিত পদার্থ যত না বের করে, প্রয়োজনীয় জরুরি জিনিস বেশি বের করে দেয়। যেমন রক্তকণা বের হয়ে যায়, যেমন প্রোটিন বের হয়ে যায়, যেটা ধরে রাখার কথা। এই জিনিসগুলো যখন বের হয়ে যায়, বিশেষ করে প্রোটিন, এগুলো যখন বের হতে চায়, তখন যে সে ছাঁকনিতে এক ধরনের ইনজুরি, সেই আমাদের ইনজুরি করে যায়। এবং সেই ইনজুরি করতে থাকলে অনবরত প্রোটিন বের হচ্ছে, প্রোটিন অনেক বের হচ্ছে, রক্তে প্রোটিনের পরিমাণ কমে যায়। তখন অ্যালবুমিন বলে যে প্রোটিনটা বিশেষ করে, সেটা যখন রক্তের মাত্রা অনেক কমে যায়, শরীরে পানি জমতে শুরু করে। এবং শরীরে পানি জমতে শুরু করে, প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং এবং তার সাথে রক্তকণাও যায়, তার সাথে রক্তশূন্যতা হয়ে যেতে পারে। তো এই নেফ্রাইটিস শুরুটা মানুষ যখন বুঝতে পারে, সেটা এইভাবে হয়। যেমন ধরুন, কোনো একটা ছেলের নেফ্রাইটিস হয়েছে, হয়তো সকালে ঘুম থেকে ওঠার পরে তার মা দেখছে তার চোখের পাতাগুলো ফোলা, আমরা এটাকে পাফিনেস অফ ফেস বলি। চোখের পাতাগুলো ভারী, ফোলা ফোলা। কিরে খোকা, তোর চোখের পাতা ফুলে আছে কেন? তখন হয়তো খোকা লক্ষ্য করলো যে 2-1 দিন ধরে তার প্রস্রাবও কম হচ্ছে এবং প্রস্রাব গাঢ় বর্ণ হচ্ছে। কেউ এটাকে চায়ের রং বলে, কেউ কফির রং বলে, কেউ সরিষার রং বলে, গাঢ় বর্ণের প্রস্রাব। কিন্তু স্বাভাবিকের চেয়ে গাঢ় হবে, স্বাভাবিক চেয়ে গাঢ় হচ্ছে। নর্মাল প্রস্রাবের কালার কি? কিন্তু কালারলেস, অর্থাৎ পানির মতো। প্রস্রাব যখন এরকম গাঢ় বর্ণ হচ্ছে, তখন একটু চিন্তা করা দরকার, কেন এরকম। আচ্ছা, পরিমাণেও কমে গেছে, অন্য সময় যা হতো তার চেয়ে কম। তো তখন একটু সন্দেহ করতে হয় নেফ্রাইটিস সন্দেহ করলে প্রথম পরীক্ষা যেটা আমরা করতে চাই, সেটা হচ্ছে ইউরিন রুটিন পরীক্ষা। ইউরিন রুটিন পরীক্ষা করলে সেগুলো অ্যাকিউট নেফ্রাইটিসের ক্ষেত্রে কিছু প্রোটিন পাওয়া যায়। কিন্তু যেটা আমরা পুরনো নেফ্রাইটিস হয়ে যায়, নেফ্রোটিক সিনড্রোম বলি, সেখানে প্রচুর প্রোটিন যায়, তার সাথে কিছু রক্তকণা আরবিসি যায়। আরবিসি কখনো খুব বেশি যায়, কখনো কম যায়। ডব্লিউবিসি অর্থাৎ শ্বেতকণিকাও কিছু যায়। শ্বেতকণিকা দেখে অনেকে ভাবে এটা ইনফেকশন বোধ হয়, কিন্তু আসলে এটা লিউকোসাইটোরিয়া বলি আমরা। এটা আসলে ইনফেকশন না, ইনফ্লামেশন থেকে কিছু শ্বেতকণিকা যাচ্ছে।
তো এভাবে প্রস্রাব পরীক্ষা করলে আমরা কিছুটা আন্দাজ করে ফেলি। তারপরে রক্তের ক্রিয়েটিনিন পরীক্ষা করলে কোনো কোনো নেফ্রাইটিসে শুরু থেকে ক্রিয়েটিনিন একটু বেড়ে যায়, আর কোনো কোনো নেফ্রাইটিসে অতটা বাড়ে না, দেরিতে গিয়ে বাড়ে। তারপরে প্রস্রাবে যদি আমরা 24 ঘন্টায় প্রোটিন কত যাচ্ছে দেখি, সেটা দিয়ে আমরা নেফ্রাইটিসের মাত্রা বুঝতে পারি। নেফ্রোটিক সিনড্রোমে অনেক বেশি প্রোটিন যায়, সাধারণ নেফ্রাইটিসে, অ্যাকিউট নেফ্রাইটিসে কম প্রোটিন যায়। রক্তচাপ যদি আমরা মাপি, বেশ কিছু নেফ্রাইটিস আছে যেগুলো নেফ্রাইটিসের সাথে সাথে উচ্চ রক্তচাপ ধরা পড়ে। যার আগে কোনো প্রেশার ছিল না, তার নেফ্রাইটিসের শুরুতে হয়তো রক্তচাপ ধরা পড়ে। এভাবে আমরা নেফ্রাইটিস যখন সন্দেহ করি, তখন কিডনির আমরা বিস্তারিত পরীক্ষাগুলো করি। আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় কিডনি কিছুটা সোলেন বলে ওরা, কিছুটা ফুলে আছে কিডনি, অর্থাৎ তার এখানকার নর্মাল যে সাইজ, শেপ, সেটা একটু ব্যত্যয় ঘটে। তো এগুলো দেখে আমরা নেফ্রাইটিস জনিত। কেউ কেউ হিস্ট্রিতে বলে যে আমার গলা ব্যথা ছিল, বা আমার টনসিল মানে আমার সর্দিও ছিল, কাশিও ছিল, বা হালকা জ্বর ছিল, তারপর আমার প্রস্রাব কমে গেল, গাঢ় বর্ণের প্রস্রাব হচ্ছে, এখন আমার চোখ মুখ ফুলে যাচ্ছে। এই ফুলাটা ধীরে ধীরে সারা শরীরে সোর্স অফ ইনফেকশন। এটা ইনফেকশন জনিত যেগুলো নেফ্রাইটিস। কিছু কিছু নেফ্রাইটিস আছে যেগুলো ইমিউনোলজিক্যাল কারণে হয়, সেগুলোতে কোনো ইনফেকশনের কিছু বোঝা যায় না। এসএলই বলে একটা রোগ আছে, মেয়েদের হয় বেশি, ওইটাতে কিডনি ইনভলভ হয় খুব বেশি, এবং কিডনি ইনভলভ হলে এটা অনেক সময় একটু খারাপ দিকে চলে যেতে পারে। এই ধরনের, যেমন ওষুধের কারণে কিছু নেফ্রাইটিস জনিত ধরনের পরিবর্তন হয়, সেগুলো যখন হয় তখন আমরা খুব দ্রুত যদি চিকিৎসা করতে পারি, কারণ বুঝতে পারি। এবং নেফ্রাইটিসে আপনি জানেন যে কিছু টাইপস আছে, টাইপস অফ নেফ্রাইটিস। অ্যাকিউট পোস্ট ইনফেকশাস নেফ্রাইটিস যেগুলো, সেগুলো ইনফেকশন একটু চিকিৎসা করা, সাপোর্টিভ চিকিৎসা। ব্লাড প্রেশার বেশি থেকে ব্লাড প্রেশার, প্রস্রাবের সাথে সামঞ্জস্যকে। ইনফেকশনের সাধারণত কতদিন পরে হয়? ইনফেকশনের কিছু কিছু নেফ্রাইটিস আছে ইনফেকশনের সাথে সাথে হয়ে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে পোস্ট ইনফেকশন যেটা বলি আমরা সাধারণত 1 থেকে 2 সপ্তাহ পরে এটা হয়। আমরা আইজিএ নেফ্রাইটিস বলে আমি একটু পরে বলছি আপনাকে, সেগুলো অনেক সময় ইনফেকশনে ট্রিগার করে। তো সেরকম নেফ্রাইটিসের চিকিৎসা করতে গেলে আপনার কোন ধরনের নেফ্রাইটিস হয়েছে, অর্থাৎ তার হিস্টোলজিক্যাল টাইপ, টিস্যু লেভেলে কী পরিবর্তন হয়েছে, সেটা বোঝা খুব জরুরি। কিছু কিছু ক্ষেত্রে আমরা, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে নেফ্রাইটিসে আমরা অনেক সময় সাধারণভাবে স্টেরয়েড জাতীয় ওষুধ দিই, কিন্তু 10 বছরের উপরে বয়স হলে বা বয়স্ক অ্যাডাল্টদের ক্ষেত্রে সাধারণত বলা হয় যে কিডনি বায়োপসি করে। বায়োপসি কী জিনিস? বায়োপসি হচ্ছে মেরুদণ্ডের পাশে যে জায়গায় কিডনি থাকে, সেটা আল্ট্রাসাউন্ডে গাইডে সেখানে বায়োপসি নিডল দিয়ে আপনার সেখান থেকে সুতার মতো একটা কিডনির মাংস কেটে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে সেটা মাইক্রোস্কোপ এবং অন্যান্য পরীক্ষার মাধ্যমে যে কোন ধরনের টিস্যু লেভেলে পরিবর্তন হয়েছে, কোন ধরনের, বিভিন্ন টাইপ আছে, যেমন মিনিমাল চেঞ্জ ডিজিজ, মেমব্রেনাস ডিজিজ, লুপাস নেফ্রাইটিস, আইজিএ নেফ্রাইটিস, এরকম বিভিন্ন নাম আছে, আমি ওগুলো জটিল করতে চাই না। তো যেই টাইপের নেফ্রাইটিস ধরা পড়ে, সেই টাইপের নেফ্রাইটিসের চিকিৎসাটা যদি আমরা টাইমলি দিতে পারি এবং ফুল কোর্স চিকিৎসা করতে পারি, রোগীর কমপ্লায়েন্স যদি ভালো হয়, অনেকগুলো নেফ্রাইটিস আছে ভালো হয়ে যায়, সম্পূর্ণ ভালো হয়ে যায়। কিছু কিছু নেফ্রাইটিস আছে আংশিক ভালো হয়, আর কিছু কিছু নেফ্রাইটিসে আছে তেমন ওষুধে কাজ হয় না, এবং সেগুলো ধীরে ধীরে ক্রনিক কিডনি ডিজিজের উপর পরিণত হয়। এক ধরনের নেফ্রাইটিস আছে যেটা আমরা র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস বলি, যেটাকে আমরা মেডিকেল ইমার্জেন্সি বলি। সেটা আকস্মিকভাবে কিডনি বিকল হয়ে যায় ওটাতে, এবং খুব দ্রুত রক্তের ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়তে থাকে। আপনাকে যদি দ্রুত উচ্চ ক্ষমতা সম্পন্ন স্টেরয়েড, যেগুলো মিথাইলপ্রেডনিসোলোন বলে, সেগুলো দিয়ে তাকে যদি কন্ট্রোল করে ফেলতে পারেন, সম্পূর্ণ ভালো হয়ে যায়। অনেক সময় সাথে ডায়ালাইসিস সাপোর্ট দিয়ে এবং অন্যান্য ওষুধ দিয়ে চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। নেফ্রাইটিসের বিউটি হচ্ছে ওইটা, আর্লি ডায়াগনোসিস এবং অ্যাকুরেট ট্রিটমেন্ট দিলে অনেকগুলো নেফ্রাইটিস সম্পূর্ণ ভালো হয়ে যায়। নিশ্চয়ই। কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? আমি বলবো যে প্রস্রাবের কালার আমরা একটা দেখি, গাঢ় বর্ণের প্রস্রাব হলে, প্রস্রাবের পরিমাণ যদি কমে যায়, যদি চোখের পাতা ভারী মনে হয়, যেমন সকালে বের হওয়ার সময়, স্কুলে কলেজে যাওয়ার সময় বা অফিসে যাওয়ার সময় আমরা সাধারণত আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রিয়ে নিই বা এটা করি, তখন যদি আমার মনে হয় যে আমার মুখটা ফোলা ফোলা লাগছে, বা আমার চোখের পাতা ভারী ভারী, অথবা পায়ে মোজা পরতে গিয়ে দেখা গেলো মোজার একটা দাগ যেটা আগে পড়তো না,
বা আমি একটু চাপ দিয়ে দেখলাম আঙ্গুলের চাপটা বসে যাচ্ছে, আমার শরীরে পানি বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমার যা পানি প্রস্রাবের মধ্যে বের হওয়া দরকার তা হচ্ছে না, বা আমার মাথা ব্যথা হচ্ছে, ঘাড় ব্যথা হচ্ছে, মানে কি আমার প্রস্রাব, আমার ব্লাড প্রেশার বেড়ে গেল কিনা, এবং প্রেশারটা দেখি যে হ্যাঁ না, আবার তো আগে প্রেশার নর্মাল ছিল, কেন প্রেশার বাড়লো। ডায়াবেটিস যাদের আছে, উচ্চ রক্তচাপ যাদের আছে, যাদের বংশে কিডনি রোগ আছে, যাদের পাথরজনিত কিডনি রোগ ছিল কোনো সময়ে, তারা কিন্তু হাই রিস্ক। সাধারণভাবে এই পরিবর্তনগুলো দেখলে তাদের নেফ্রাইটিস না, কিন্তু তারা অন্য কারণে তাদের কিডনি ফেলিওর বা কিডনি ডিজিজ হতে পারে, তারা ডাক্তারের কাছে যাওয়া উচিত তখনই। স্যার, এই যে নেফ্রাইটিস জনিত কিডনি রোগ হচ্ছে, পরবর্তীতে এসে কিভাবে আপনাদের কাছে ডায়াগনোসিস হচ্ছে? রোগী বলছে যে আমার প্রস্রাব কমে যাচ্ছে, অথবা আমার শরীর ফুলে যাচ্ছে, শরীরে পানি এসে যাচ্ছে, আমার ক্ষুধামন্দা হচ্ছে, অথবা হচ্ছে না, ক্ষুধামন্দা নাও হতে পারে, আমার আগে প্রেশার ছিল না, প্রেশার বেশি। আমরা তো ওর সন্দেহ করি যে ওর নেফ্রাইটিস জনিত কিডনি রোগ কিনা, বা তার সাথে সাথে তার কিডনি ফেলিওর হয়ে যাচ্ছে। তখন আমরা প্রস্রাবের রুটিন পরীক্ষা করি, রক্তের ক্রিয়েটিন, ইউরিয়া এগুলো পরীক্ষা করি, আলট্রাসোনোগ্রাফি করি, এবং আরও কিছু আনুষঙ্গিক পরীক্ষা করি, সন্দেহ যেগুলো করি। যেমন ধরুন একটা ইয়াং মেয়ে এ ধরনের সিমটম নিয়ে আসলো, তখন আমরা কিছু রিউমাটোলজিক্যাল প্যানেল বলি আমরা, যে তার এসএলই আছে কিনা, অ্যান্টিনিউক্লিয়ার ফ্যাক্টর, অ্যান্টি-ডিএসডিএনএ, এরকম কিছু পরীক্ষা আছে। এটা জটিল, আমরা আমাদের দর্শকদের জন্য অত জটিল কথা বলতে চাই না। ওই পরীক্ষাগুলো, অর্থাৎ আমি সন্দেহ যদি করি যে এই রোগটার কারণে এটা হচ্ছে কিনা, এটা করব। বা হিস্ট্রি নেওয়ার সময় খুব কেয়ারফুলি হিস্ট্রি নিতে হয়। কিটা, যেমন ধরুন সো থ্রোট, কারো টনসিলাইটিস থেকে নেফ্রাইটিস হচ্ছে কিনা, যেটা আমরা পোস্ট ইনফেকশাস বলি, এ ধরনের আমরা, বা কারো বলছে যে না আমার আগেও একবার হয়েছিল, ডায়রিয়া হয়েছিল, আমার এরকম হলো, এবার আমার জ্বর হলো, কাশি হলো, তারপর আবার এরকম হলো, আমরা সন্দেহ করবো আইজি নেফ্রাইটিস কিনা। তো ওই রকম আমরা সন্দেহ করবো, সন্দেহ করে আমরা কিডনি বায়োপসির জন্য তাকে অ্যাডভাইস করব। বিভিন্ন পরীক্ষা করে 24 ঘন্টা প্রস্রাবে কত প্রোটিন যাচ্ছে সেটার উপর বায়োপসির একটা সম্পর্ক আছে, কত প্রোটিন গেলে বায়োপসি করতে হয়। তারপরে আল্ট্রাসাউন্ড করে কিডনির সাইজটা আমরা দেখব, কিডনির সাইজ নর্মাল বা ফুলে আছে কিনা। একদম সংকুচিত হয়ে গেলে কিডনি সাইজ তখন বায়োপসি করে সঠিক কোনো পাওয়া যায় না, তথ্য পাওয়া যায় না। সেরকম আমরা বায়োপসি করার সিদ্ধান্ত নিলে কাউন্সেল করতে হবে। বায়োপসিতে সুবিধা অসুবিধা কী, বায়োপসি করলে কী কমপ্লিকেশন হতে পারে, এগুলো তাকে বোঝায় বলতে হবে। এগুলো বলার পরে সে যদি এটা অ্যাকসেপ্ট করে, তখন কিডনি বায়োপসি করে সে টিস্যুতে কী পরিবর্তন হয়েছে সেটা দেখে তখন আমরা চিকিৎসার পদ্ধতি। নেফ্রাইটিস জনিত কিডনি রোগের চিকিৎসা পদ্ধতি কী কী রয়েছে? চিকিৎসা সাধারণত ব্রডলি আমরা দুই ভাগে ভাগ করি। যেমন ধরুন সাধারণ চিকিৎসা একটা, আরেকটা হচ্ছে স্পেসিফিক চিকিৎসা, মানে অর্থাৎ একদম কিউর করে ফেলার জন্য যে চিকিৎসা, বা ওইটাকে প্রশমিত করার জন্য চিকিৎসা। সাধারণ চিকিৎসাটা কেমন, যেমন ধরুন আমরা যেমন প্রস্রাব কত হয় 24 ঘন্টা, আমরা বলি যে ঠিক আছে আপনার প্রস্রাব শরীরে খুব বেশি ফুলে থাকলে আমরা পানি খাওয়াটা নিয়ন্ত্রণ করি। যেমন পায়ে পানি এসে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, আমরা তাকে বলছি 24 ঘন্টা 1 লিটারের কম পানি খাবেন। আচ্ছা, কেউ যদি দেখা যায় না শরীরে ওরকম পানিটা অত আসে নাই বা শ্বাসকষ্ট নেয় না, তার ক্ষেত্রে আমরা বলি ঠিক আছে আপনার যা প্রস্রাব হয় তার চাইতে হয়তো আধা লিটার বেশি খাবেন, অথবা যা প্রস্রাব হয় তার সমান খাবেন রোগীর অবস্থা অনুযায়ী। আলগা লবণ খাবেন না, কারণ এইসব রোগী প্রেশার সাধারণত বাড়তে চায়। আলগা লবণ খেলে প্রেশার আরও বেড়ে যায়, বেড়ে গিয়ে অনেক সময় টেনশনের যে কমপ্লিকেশনগুলো, ব্রেন এফেক্ট করে, লাংসে পানি জমে যায়, হার্ট ফেলিওর হয়, এই জিনিসগুলো হয়। তো আমরা তখন তাকে এই আলগা লবণ না খাওয়া, পানি নিয়ন্ত্রণ করা, এই পরামর্শগুলো দিই। উচ্চ রক্তচাপ ধরা পড়লে তাকে রক্তের চাপের জন্য কিছু ওষুধ দিই। প্রথমে আমরা ডায়োরেটিক জাতীয় ওষুধ দিই, যেগুলো খাইলে পানিও কমে যায়, প্রেশারও কিছু কন্ট্রোল হয়ে যায়। সেটাতে কভার না হলে সাথে অন্য প্রেশার ওষুধ দিই। এগুলো সাধারণ চিকিৎসার মধ্যে। তার যদি ক্রিয়েটিনিউরিয়া বেড়ে যায় তাহলে তাদের প্রোটিন রেস্ট্রিকশন করি। এভাবে যেমন পটাশিয়াম বেড়ে গেলে ফল কম খেতে বলি, শাক সবজিগুলো কাটার পরে হালকা সিদ্ধ করে অথবা আধা ঘন্টা পানিতে ভিজায় রাখার পরে সেখান থেকে পানিটা ফেলে দিয়ে রান্না করে খেতে বলে, যাতে পটাশিয়াম না বাড়ে। এই ধরনের তাকে তার রিপোর্টের উপর নির্ভর করে আমরা পরামর্শগুলো দিই। এগুলো হচ্ছে সাধারণ ব্যবস্থাপনা। স্যার, চিকিৎসা পদ্ধতি নিয়ে আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, নেফ্রাইটিস জনিত কিডনি রোগ নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। যে একজন কিডনি রোগী যখন সে বুঝে গেল যে তার কিডনিতে সমস্যা, তখন আসলে সে কিভাবে তার খাওয়াটিকে মেনটেন করবে। কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলার আগে আমি একটি কথাই বলবো যে এই ডায়েটটি একেবারেই স্বতন্ত্র।
অর্থাৎ প্রত্যেকটা রোগী ভেদে কিন্তু ডায়েটটি নির্ভর করে ভিন্নতা। তবে হ্যাঁ, জেনারেল গাইডলাইন যদি আমাকে দিতে হয়, একটি কিডনি রোগীর প্রথমেই দেখতে হবে তার ক্রিয়েটিনিনের মাত্রা রক্তে কতটুকু আছে। এছাড়া আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা তাকে রিপোর্ট দেখিয়ে নিয়ে তার ডায়েটটিকে ঠিক করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কিডনি রোগীর ডায়েটের ক্ষেত্রে বলে থাকি যে প্রোটিন নিয়ন্ত্রণ হচ্ছে সবার আগে জরুরি, এবং এই একটি রোগীর ওজনের সাথে ভিত্তি করে আমরা সাধারণত প্রোটিনটিকে হিসাব করে থাকি। তবে সাধারণভাবে ডাল জাতীয় যে কোনো খাবার, বাদাম এবং বিচি, অর্থাৎ যেই বিচিগুলোকে আপনারা রান্না করতে পারেন, যেমন মটরশুঁটি, কাঁঠালের বিচি, সিমের বিচি, এই জাতীয় সেকেন্ড ক্লাস প্রোটিনকে কিডনি রোগীদের জন্য অ্যাভয়েড করা অবশ্যই একান্ত প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে লবণ, অর্থাৎ আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার খাবারে যেন কোনো বাড়তি লবণ বা টেবিল সল্ট না থাকে। এক্ষেত্রে অনেকেরই একটি ধারণা হচ্ছে লবণটিকে হয়তো তেলে বা ভেজে গ্রহণ করলে খুব একটি ক্ষতি হয় না, বাট এটা একান্তই ভুল। কেননা আপনাকে এক্সট্রা লবণ কোনোভাবেই, সেটি তেলে বা ভেজে অথবা যে কোনোভাবেই আপনাকে অ্যাভয়েড করতে হবে। তবে এক্ষেত্রে লবণের মাত্রা অবশ্যই আপনার রক্তের সোডিয়ামের উপর ডিপেন্ড করে নির্ধারণ করতে হবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কিডনি রোগীদের জন্য পানি। যখন দেখা যায় আপনি একজন চিকিৎসকের কাছে যাওয়ার আগে বুঝতে পারলেন যে আপনার কিডনিতে সমস্যা, অনেকেই পানি খাওয়ার মাত্রা বাড়িয়ে দেয়। তাদের ধারণা হয়তো বেশি পানি খেলে আমার কিডনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল। কেননা অসুস্থ কিডনিকে আপনি যত বেশি পানি খাবেন তত তার ফাংশন বেশি করতে হবে এবং সে আরও বেশি দুর্বল হয়ে পড়বে। তাই কিডনি রোগীদের উদ্দেশ্যে বলছি, সাধারণত এটি অবশ্য আমরা রিপোর্ট দেখে বিচার করে থাকি, বাট অ্যাট এ গ্লেন্স যদি জানতে চান যে অ্যাটলিস্ট 1.5 থেকে 2 লিটারের উপর কোনোভাবেই পানি বা অন্য কোনো তরল খাওয়া যাবে না। এক্ষেত্রে তরলটিকে আপনাকে অবশ্যই 1.5 থেকে 2 লিটারের মধ্যে রাখতে হবে, এবং যাদের কিডনি সমস্যা অনেক বেশি তাদের 1 লিটারের মধ্যে এটা থেকে সীমাবদ্ধ থাকতে হবে। এক্ষেত্রে বেশ কিছু রিপোর্টের উপর বেস করে আমরা সবজি ও ফলের ব্যাপারেও রেস্ট্রিকশন দিয়ে থাকি। সাধারণত আপেল, পেঁপে এবং নাশপাতি কিডনি রোগীদের জন্য অনেক সেফ ফ্রুটস, তবে এটিও খেতে হবে পরিমাণের মধ্যে। আর বেশ কিছু সবজি যেমন শসা, টমেটো, গাজর ছাড়াও ঢ্যাঁড়স ও ফুলকপি, এই জাতীয় সবজিগুলো যেগুলো আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে, সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। দর্শক, কিডনি রোগ হলে কোনোভাবেই ভয় পাবেন না। শুধুমাত্র সঠিকভাবে ব্যালেন্সড ওয়েতে খাবার মেনটেন করলে কিডনি রোগ নিয়ে অনেক দিন সুস্থ থাকা সম্ভব। নেফ্রাইটিস জনিত কিডনি রোগ এর স্পেসিফিক ট্রিটমেন্টের কথা বলছিলেন, সেটি জানবো। স্পেসিফিক চিকিৎসাটা নির্ভর করে আপনার কোন ধরনের নেফ্রাইটিস। যেমন মিনিমাল চেঞ্জ ডিজিজ যেটা বলছিলাম সেটা, বা FSGS বলে একটা রোগ আছে, ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলার স্ক্লেরোসিস। এগুলোতে প্রথম আমরা ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট, সেকেন্ড লাইন অফ এরকম, থার্ড লাইন এরকম থাকে। তো স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হয়। স্টেরয়েড জাতীয় ওষুধ তার শরীরে ওজন, তার সারফেস এরিয়া, বডি সারফেস, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে, তো দিয়ে আমরা হিসাব করে এই জাতীয় ওষুধগুলো দিই। এগুলো দেওয়ার সময় আমরা রোগীকে কাউন্সেলিং করি। এই ওষুধগুলোর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেগুলো সম্বন্ধে রোগীকে না জানালে অনেক সময় এটা অসুবিধা হয়। রোগীরা এটা সহজভাবে করতে পারে না, অ্যাকসেপ্ট করতে পারে না। স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া হয়, একটা লম্বা ডিউরেশনে দেওয়া হয়, কখনো 4 উইকস দিয়ে তারপরে ইমপ্রুভমেন্ট দেখে ধীরে ধীরে ডোজটা কমাতে হয়, এরকম স্টেরয়েড জাতীয় ওষুধ। আর কিছু কিছু নেফ্রাইটিস আছে যেগুলোতে আরও হাই পাওয়ার ওষুধ, আমরা সাধারণ কথায় যদি হাই পাওয়ার বলি, সে ধরনের ওষুধ দিতে হয়। সেগুলো আমরা বলি ইমিউনো সাপ্রেসিভ ড্রাগস বলি। ইমিউনোসাপ্রেসিভ ড্রাগসগুলো যেমন রোগীর রোগ ভালো করে, তেমন অনেক সময় রোগীর ইমিউনো সাপ্রেশন করে রোগীকে ইনফেকশনের ঝুঁকিতে ফেলে দেয়। সেজন্য ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলো দেওয়ার পরে কিছু কিছু ভ্যাকসিন আমরা রোগীকে নিতে বলি। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন, এই ধরনের কিছু ভ্যাকসিন আমরা নিয়ে নিতে বলি, যাতে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে তার কথায় কথায় তার ইনফেকশন হয়ে না যায়। এবং ওই ওষুধগুলো দিলে অনেকগুলো ওষুধ আছে যেগুলোতে শ্বেতকণিকা কমে যায়। সাইক্লোফসফামাইড বলে একটা ওষুধ আছে, খুব ইউজ করা হয় নেফ্রাইটিসে, শ্বেতকণিকা কমে যায়। টাইম টু টাইম নির্দিষ্ট ইন্টারভালে শ্বেতকণিকা দেখতে হয়। সেগুলো 4000 আসলে ডোজ কমাতে হয়, 3000 আসলে বন্ধ করে দিতে হয়, আবার যখন উঠে আসে তখন অল্প ডোজ দিয়ে আবার, এরকম বিভিন্ন প্রোটোকল আছে। এগুলো কিছুটা কমপ্লিকেটেড বিষয়। তো এই ধরনের ওষুধগুলো যখন আমরা দেই, তো সেখানে আর ভাস্কুলাইটিস কতগুলো আছে যেগুলোতে লাংসে অ্যালভিউলার হেমোরেজ বা অন্যান্য কিছু সমস্যা দেখা দেয়। সেগুলিতে হলে
সেগুলোতে ডায়ালাইসিস প্লাস প্লাজমা ফেরেসিস বলে কিছু চিকিৎসা আছে, এগুলো করতে হয়। এগুলো একটু হাইটেক চিকিৎসা। তো আসার কথা হচ্ছে এই যে নেফ্রাইটিস জনিত রোগগুলো সঠিক সময়ে ডায়াগনোসিস করে সঠিক ওষুধটা দিতে পারলে অনেক ক্ষেত্রে রোগী খুব উপকৃত হয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে এনটিভির দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, নেফ্রাইটিস জনিত কিডনি রোগ নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এক্সোসোম হচ্ছে একটা এক্সট্রাসেলুলার সাবস্টেন্স। আমরা জানি যে আমরা হচ্ছে ডক্টররা যখন পড়াশোনা স্টার্ট করেছি আমরা সেলুলার অ্যানাটমি পড়েছি, তো সেক্ষেত্রে আমরা জানি যে এক্সোসোমের কাজ হচ্ছে মেজেনকাইমাল স্টেম সেল থেকে আপনার যেটা হয় যে সেলের সাথে একটা সেলের কমিউনিকেশন বৃদ্ধি করা, বা আপনি হচ্ছে এটা মনে করতে পারেন যে কোনো একটা সিগন্যাল দিবেন আপনি একটা সেলকে যে তুমি হচ্ছে নতুন সেল প্রডিউস করো বা এখানে তোমার ক্ষত হয়েছে সেটা রিপেয়ার করো। তো সেরকম এই কাজটাই হচ্ছে এক্সোসোমের কাজ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntbbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।